আমি তোমাকে 7টা পয়েন্ট শেখাবো। তুমি যদি এই 7টা পয়েন্ট মনে রাখতে পারো তাহলে নদী পারাপারের যে কোনো সিকিউ তোমাকে দিক তুমি অ্যান্সার করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভেক্টর যোগ নিয়ে পড়াশোনা করছিলাম। তো এখন ভেক্টর যোগেরই একটা টাইপ টপিক, সেটা হলো নদী পারাপার। তোমরা জানো যে ভেক্টর অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে মাস্ট এই টপিকটা হচ্ছে হট টপিক, মানে আসেই। দেখা যায় যে অধ্যায়ের প্রায় 100%-এর মধ্যে 80% প্রশ্ন এই নদী পারাপার থেকে হয়। সিকিউ এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আর কি। আমরা এই নদী পারাপার নিয়ে এখন পড়াশোনা করব। তো এই নদী পারাপারের অনেক ধরনের ম্যাথ করানো যায়, অনেক কিছু শেখানো যায়। আমি তোমাকে 7টা পয়েন্ট শেখাবো। তুমি যদি এই 7টা পয়েন্ট মনে রাখতে পারো তাহলে নদী পারাপারের যে কোনো সিকিউ তোমাকে দিক তুমি অ্যান্সার করতে পারবা। মানে এই 7 পয়েন্টের উপর ভিত্তি করেই নদী পারাপারের মোটামুটি সব ম্যাথ সাজানো হয়। এই 7 পয়েন্টের বাইরেও আমি তোমাদেরকে স্পেশাল কিছু শেখাবো, ঠিক আছে? তোমাদের তখন আরো ভালো লাগবে। তো ভালো লাগে আলাদা জিনিস, ভালো লাগার জিনিসগুলো সাধারণত পরীক্ষায় আসে না। ওগুলো দেখা যায় তুমি বিভিন্ন জায়গায় ভাব নিতে পারবা, মানুষকে বলতে পারবা যে আমি হ্যাঁ অনেক কিছু জানি। বাট এই 7টা পয়েন্ট তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো নদী পারাপারের ক্ষেত্রে আমাদের ম্যাথটাকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে 2D নদী, আর একটা হচ্ছে 3D নদী। 2D নদী মানে কি? যে নদীর 2 পার সমান উচ্চতায় থাকবে, ঠিক আছে, সেই নদীটাকে আমরা 2D নদী বলবো। আর যদি কখনো হয় যে নদীর এক পার নিচুতে আর এক পার একটু উঁচুতে, তাহলে এই রকম নদীগুলোকে আমরা বলবো যে আমাদের 3D নদী। তো আমি যে 7টা পয়েন্ট দেব সেটা হচ্ছে 2D নদীর উপর ভিত্তি করে। আর তোমাদের বোর্ডে যে সিকিউ গুলো হয়, এডমিশনে যে প্রশ্নগুলো হয়, তুমি যদি বিগত 30-40 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো দেখতে পাবা যে সমস্ত প্রশ্ন 2D নদীর উপর ভিত্তি করেই হয়েছে। তারপর আমরা 3Dটা শিখবো, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যেহেতু 2D নদী নিয়েই মেইনলি পড়াশোনা করব, তো আমরা নদী সম্পর্কে কিছু অ্যাজাম্পশন আগে নিয়ে নিই। ধরে নাও যে আপাতত আমাদের নদীটার প্রবাহটা শান্ত প্রবাহ, ঠিক আছে, এবং প্রবাহটা হচ্ছে ইউনিফর্ম প্রবাহ। ইউনিফর্ম মানে কি? সব জায়গায় একই রকম। আমরা যারা রাজশাহীবাসী, আমাদের রাজশাহীতে একটা নদী আছে যে নদীতে স্রোতই নাই। আবার নদীতে যখন আমরা দেখি মাঝে মাঝে দেখা যায় যে কোনো জায়গায় পানি যাচ্ছে তারপর গোল হয়ে ঘুরছে। তো এরকম বিষয়টা হবে না। বিষয়টা কিরকম হবে? বিষয়টা হবে যে সবগুলো স্রোত নদীর এপার থেকে ওপার সব জায়গার পানিগুলো একই স্পিডে একইভাবে চলছে। আচ্ছা, এবং আমরা আরো একটা জিনিস ধরে নেব আমাদের বোর্ডের প্রশ্নের ক্ষেত্রে, সেটা হলো আমাদের এই স্রোতের যে বেগটা সেটা সমবেগে চলছে, ঠিক আছে? সমত্বরণে কি হবে সেগুলো আমরা পরবর্তীতে পড়বো, ওটা এক্সট্রা পড়া, এক্সট্রার মধ্যে যাবে এগুলো। এই যে স্রোতটা আছে, নদীতে স্রোতটা আছে, আমরা ধরে নিলাম স্রোতটা হচ্ছে যে ইউনিফর্ম, সব জায়গায় সেম, এবং আমরা ধরে নিচ্ছি স্রোতের যে প্রবাহটা এটা হচ্ছে সমবেগে, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা ধরে নেব, আমরা জানি যে আমাদের নদী আঁকা বাঁকা এরকম হয়, ঠিক আছে? আমাদের ফিজিক্সের যে নদীটা আজকে আমরা নিয়ে পড়াশোনা করব সেই নদীটা হচ্ছে একদম স্ট্রেট, ঠিক আছে, কোনো আঁকা বাঁকা নেই, একদম সোজা। তার মানে হলো এখান থেকে এই পারের দূরত্ব এখানে যত, এখানেও তত। মানে নদীর প্রস্থটা যেটা, নদীর দৈর্ঘ্য তো বিশাল হয়, নদীর প্রস্থ যেটা সেটা হবে সব জায়গাতে সেম। তো আমরা ধরে নিই যে আমাদের নদীর প্রস্থ এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এরপরে আমাদের যে স্রোতের বেগ, নদীতে যে স্রোতটা চলছে সেই স্রোতের বেগটাকে আমরা ধরবো ইউ, ঠিক আছে? নদীর প্রস্থ এটা ডি দ্বারা প্রকাশ করছি, আমরা স্রোতের বেগটাকে ইউ দ্বারা প্রকাশ করছি। এবং এই নদীতে একজন সাঁতার কাটবে, সাঁতার কেটে নদীটা পার হওয়ার চেষ্টা করবে, আবার কেউ নৌকা দিয়ে পার হওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, ধরো যে নৌকা একটা পার হওয়ার চেষ্টা করছে, তো মাঝি নৌকা কত বেগে চালাচ্ছে, বা যে স্রোতের সাথে টেক্কা দিয়ে যে সাঁতার কেটে যদি কেউ যেতে চায় সেই সাঁতারুর বেগটা কত? তো নৌকা অথবা সাঁতারুর বেগ এটাকে আমি ধরে নিচ্ছি ভি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস ধরে নেব, একটু দেখো। এটা হচ্ছে আমাদের নদী, আমি আরেকবার রাখছি, এটা হচ্ছে আমাদের নদী। নদীর এই প্রস্থ যেটা এটা সব জায়গায় সেম বললাম,
সেটা হলো ডি। আর স্রোতের যে বেগ সেটা আমি ধরে নিচ্ছি যে বাম থেকে ডানের দিকে, তুমি চাইলে ডান থেকে বামের দিকেও ধরতে পারো। তো স্রোতের বেগটা সব জায়গাতেই সেম, বাট আমি এক জায়গায় দেখাচ্ছি। এটা হলো ইউ। আমি ধরো এখান থেকে রওনা দেব, আমার উদ্দেশ্য হচ্ছে নদীটা পার হওয়া, ঠিক আছে। আর আমি ধরো রওনা দিলাম এভাবে, ঠিক আছে। আমার নৌকাকে আমি ভি বেগে চালাইলাম, তাহলে স্রোত এইদিকে, নৌকার বেগও এইদিকে। তো এখন এই যে স্রোতের বেগ আর নৌকার বেগ এদের মাঝখানে একটা কোণ আছে, আমি মনে মনে ধরে নিলাম আলফা। তাহলে স্রোত ও নৌকা, আমি কিন্তু নৌকা বলছি, এখানে কিন্তু একজন সাঁতারুর নামও উল্লেখ থাকতে পারে। স্রোত ও নৌকার মধ্যবর্তী কোণ, এটা আমি ধরে নিচ্ছি আলফা। এখন কথা হলো, আমার স্রোত এইদিকে, আমি রওনা দিলাম এইদিকে, আমি কি গিয়ে এই জায়গাতে পৌঁছাবো? অবশ্যই না, স্রোত আমাকে ধাক্কা দিয়ে এইদিকে পৌঁছায় দেবে, ঠিক আছে। তো ধরলাম যে আমি ফাইনালি এখানে গিয়ে পৌঁছাইলাম। এখন কথা হলো যে আমি কত বেগে পৌঁছাইলাম। স্রোতের বেগ ছিল ইউ, নৌকার বেগ ছিল ভি, দুইটার মিলিত ফলাফলে কিন্তু আমি এখানে গিয়ে পৌঁছায় যাব, ঠিক আছে। আচ্ছা, তো আমি এই যে দূরত্বটা গেলাম, এই দিক দিয়ে গেলাম, আমি মনে মনে ধরে নিচ্ছি নৌকা ফাইনালি আর বেগে নদী পার হবে। দেখো নৌকা কিন্তু রওনা দিছে ভি বেগে, বাট সেখানে স্রোত থাকার কারণে সে আরো একটু বেশি বা কম, বেশি হইতে পারে কম হইতে পারে, পরে বুঝতে পারবা, বেশি হোক বা কম হোক বেগটা তার বেড়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে নৌকার চূড়ান্ত বেগ সেটা হলো আর। চূড়ান্ত বেগটা কোত্থেকে আসবে? এই দুইটার সমষ্টি থেকে আসবে। তার মানে এটাকে তুমি চাইলে নৌকার লব্ধি বেগও বলতে পারো। তাহলে বা নৌকার লব্ধি বেগ। আচ্ছা, আমাদের নৌকা তো রওনা দিয়েছিল আলফা কোণে, তাই না? এখন নৌকা তো আর আলফা কোণে পৌঁছাবে না, নৌকা অন্য একটা কোণে পৌঁছে গেল। তো আমি সেটা ধরে নিলাম যে স্রোতের সাথে, এই দিকের সাথে আমাদের নৌকাটা থেটা কোণে নদী পার হলো। তাহলে আমরা এই থেটা জিনিসটাকে বলতে পারি যে লব্ধির দিক, বা নৌকা যে কোণে নদী পার হইলো, তাহলে লব্ধির দিক আছে। এখানে লব্ধি বানানটা আমি ভুল লিখেছি, ওকে। কোনো বাংলা স্যার আমার ক্লাস দেখলাম ধরে পিড়াবে। লব্ধির দিক ধরলাম যে থেটা। আচ্ছা, এখন এই যে আমার নৌকাটা এখান থেকে এখানে গেল, খেয়াল করে দেখো আমার নৌকাটা কিন্তু 3টা দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। আমরা যদি চাই আমাদের এই নৌকার গতির যে দিকটা, এটাকে আমরা 3 ভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে পারি দেখো, ধরো এটা হলো এ, এই পয়েন্ট হলো বি, যে পয়েন্টে সে গিয়ে পৌঁছাইছে, তাহলে সে অবশ্যই এবি দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। সে এবি দূরত্ব অতিক্রম করেছে। আবার আমি কিন্তু চাইলে এটাও বলতে পারি, হ্যাঁ, যে আমাদের নৌকাটা তার স্বাভাবিক অবস্থান থেকে ডান দিকে এতটুকু দূরত্ব সরে গেছে, এসি পরিমাণ দূরত্ব সরে গেছে। আবার আমরা এটাও বলতে পারি যে নৌকাটা তার স্বাভাবিক অবস্থান থেকে উলম্ব দিকে, মানে এই দিকে ডি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমাদের নৌকার দূরত্ব আমরা 3 দিক থেকে বের করতে পারি, ওকে। এখন এই যে দূরত্বটা, এই এসি দূরত্বটা, এটাকে সাধারণত বলা হয় যে আনুভূমিক ভাবে অতিক্রান্ত দূরত্ব। কারণটা হলো যে আমরা যেহেতু কোণ আলফাকে সবসময় ইউ এর সাথে ধরে অভ্যস্ত, যার কারণে তোমরা প্রশ্নে দেখতে পাবা তোমাকে এসি দূরত্বটা বের করতে বলেছে, এবং তারা বলবে না যে এসি দূরত্ব বের করো, তারা বলবে নৌকার আনুভূমিক ভাবে অতিক্রান্ত দূরত্বটা কত। তখন তোমাকে এই এসিটা বের করতে হবে, কারণ নৌকা আনুভূমিক দিকে বা ডান দিকে সে এসি পরিমাণ দূরত্ব সরে গেছে।
আবার যদি বলে উলম্ব দূরত্ব কত, তাহলে নদীর প্রস্থ যেটা সেটাই। আবার কখনো কখনো এবি দূরত্বটাও অতিক্রম মানে এবি দূরত্বটাও বের করতে বলে। তাহলে আমরা এসি কে কি বলবো, আনুভূমিক ভাবে অতিক্রান্ত দূরত্ব, বিসি কে কি বলবো, উলম্ব ভাবে অতিক্রান্ত দূরত্ব। ওকে, এখন এই নদীটা পার হবে নৌকাটা, তাতে একটা সময় লাগবে। তো আমরা মনে মনে ধরে নিলাম নদী পার হতে সময় লাগে টি। নদী পার হতে নৌকার সময় লাগে টি, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে প্রশ্ন কি হবে, ঠিক আছে। এখান থেকে প্রথম যে প্রশ্নটার সম্মুখীন তোমরা হবা সেটা হলো, আমি যে 7টা পয়েন্ট লেখা শুরু করছি, হ্যাঁ মনোযোগ দিবা, এই 7টা পয়েন্টে তোমার মূল। এর বাইরে তুমি যাই শিখো না কেন ওগুলো তেমন কাজে লাগবে না, কারণ বলা যায় যে এই 7টা পয়েন্টের বাইরে প্রশ্ন হয় না, যা হবে এই 7টা থেকে। সো এই 7টা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে দেখবা। 1 নাম্বার তোমাকে বলবে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত। স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে। তাহলে আমাদের খেয়াল করো, নদীতে স্রোতটা যাচ্ছে এই ডিরেকশনে, আমি যদি নৌকা ওই ডিরেকশনে চালাই, নৌকাকে আমি দিচ্ছি ভি বেগ, আবার স্রোত দিচ্ছে ইউ বেগ, তাহলে ডাবল স্পিডে সে আগে যাবে। ডাবল বলতে দ্বিগুণ না, ডাবল বলতে বোঝাচ্ছি যে এই দুটার যোগফল দিয়ে যাবে, তাহলে ভি প্লাস ইউ। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে যদি নৌকার বেগ বের করতে বলে তাহলে কি হবে, যে মোট বেগটা হবে দুইটার যোগফল, মানে একই দিকে গেলে তো লোভ দিয়ে আমরা যোগ করে বের করি। 2 নাম্বার হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ভি মাইনাস ইউ। প্রতিকূলে মানে কি, স্রোত যাচ্ছে এইদিকে, তোমার নৌকা চালাচ্ছ তুমি এইদিকে, ঠিক আছে। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাবে মানে বিপরীত দিকে হয়ে গেল দুইটা, তাহলে লব্ধি কত হবে, বিয়োগ করে বের করতে হবে। আচ্ছা, তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, স্রোতের যা বেগ, নৌকা যদি সমান বেগে বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু লব্ধিটা হবে 0, কারণ এরো মান যত এরো মান তত, তার মানে নৌকাটা কিন্তু ওই জায়গাতেই স্থির থাকবে। আবার যদি এমনটা হয় যে স্রোতের বেগ বেশি, নৌকা বিপরীত দিকে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে কম বেগে, তাহলে কিন্তু সে কখনো স্রোতের বিপরীত দিকে আসতে পারবে না। স্রোতের বেগ যেহেতু বেশি, ওই দিকে তারা যাওয়া শুরু করবে। আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে যখন বলবে বেগ তখন আমরা কি বলবো, ভি প্লাস ইউ। আর যদি বলে স্রোতের প্রতিকূলে বেগ কত, তাহলে বলবো ভি মাইনাস ইউ। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন যেটা, সেটা হলো তোমাকে বলবে যে নৌকা স্রোতের সাথে আলফা কোণে রওনা দেয়, নৌকা কত কোণে কত বেগে নদী পার করবে। তার মানে হলো যে এই কন্ডিশনটা দেখাচ্ছে যে নৌকাটা আমাদের স্রোত তো এইদিকে যাচ্ছে, স্রোতের সাথে আলফা কোণে এইদিকে রওনা দিয়েছে, এখন কত বেগে কত কোণে সে পৌঁছাবে। আচ্ছা, তো এখন বোঝা যাচ্ছে যে এখন যে কোনটা হবে সেটা হবে থেটা বের করতে বলছে ওরা, এবং আর এর মানটা বের করতে বলছে যে এখন লব্ধিটা কত। তো এগুলো বের করতে আমরা পারি, আমরা সামান্তরিক সূত্র দিয়ে এখানে কাজটা চালিয়ে নিতে পারবো। সেটা হলো আমরা যখন কোণ বের করবো, যেহেতু আগে কোণের কথাটা বলেছি, তাহলে ট্যান থেটা সূত্র ইউজ করব। আর তোমরা এটাও জানো যে কোণ বের করার সময় যার সাথে অ্যাঙ্গেল তাকে সিঙ্গেল রাখতে হয়, বাকি থাকলো বেচারা ভি, তাহলে ভি সাইন আলফা ভি কজ আলফা। এই সূত্র ব্যবহার করে আমাদের প্রশ্নে স্রোতের বেগ, নৌকার বেগ এগুলো কিন্তু দেয়া থাকবে, ঠিক আছে, আলফাও দেয়া থাকবে, দিয়ে ওরা বলবে
নৌকা কত কোণে কত বেগে পার হবে। তাহলে কত কোণে যদি বলে তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করে নেব। আর যদি বলে কত বেগে পার হবে তাহলে তো আমাদের কাছে সূত্র আছে, ইউ স্কোয়ার ভি স্কোয়ার, যেটাকে আমরা আগে পি আর কিউ দ্বারা লিখতাম, ঠিক আছে, 2uv cos আলফা। তাহলে এই দুই সূত্র দিয়ে আমরা কাজটা করতে পারবো। এখন 4 নাম্বার পয়েন্টে যাব আমরা, ঠিক আছে। সোজা এপার হতে ওপারে যেতে চাইলে কি ব্যবস্থা নিতে হবে? তার মানে হলো যে এদিকে স্রোত আছে, একজন এখান থেকে রওনা দিয়ে সোজা ঠিক ওপারে যেতে চায় এক্সাক্ট, তাহলে ওকে কি ব্যবস্থা নিতে হবে? বুঝতে পারছো যে ওই যদি সোজাই রওনা দেয় তাহলে কখনোই কিন্তু সে ওখানে গিয়ে পৌঁছাতে পারবে না, স্রোতকে ধাক্কায় ওদিক নিয়ে যাবে। আবার সে যদি এইদিকে রওনা দেয় স্রোতকে ধাক্কায় ওদিক নিয়ে যাবে, তাও সেখানে পৌঁছাতে পারবে না। আর তোমরা ভাবতে পারো যে ভাই সমস্যা কি, আমি আগে এভাবে যাব, রওনা দেব, এখানে গিয়ে পৌঁছাবো, তারপর ব্যাক করবো। হ্যাঁ, ওটাও করা যাবে, কিন্তু সাধারণত যখন বলবে সোজা ওপারে যেতে চাইলে কি ব্যবস্থা নিতে হবে, সেক্ষেত্রে আমরা এটা দেখাবো যে আমি ডাইরেক্ট যেতে চাই। তুমি চাইলে দুই ধাপেও যেতে পারো, যে যে কোনো একটা কোণে রওনা দিয়ে আগে ওপাশে পৌঁছাইলা, তারপর আবার ব্যাক করে আসলা, তাও হবে। বাট আমরা দেখবো যে সরাসরি কিভাবে যাওয়া যায়, ঠিক আছে। দেখবা যে পরীক্ষায় এইভাবে লেখা থাকবে, যে শব্দটা উল্লেখও করা থাকে অনেক সময়, যে সরাসরি সরাসরি সোজা এপার থেকে ওপারে যেতে চাইলে কি ব্যবস্থা নিতে হবে। তার মানে আমাকে ডাইরেক্ট এখান থেকে এখানে গিয়েই পৌঁছাইতে হবে। তাহলে অবশ্যই এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এইভাবে একটু বাঁকা হয়ে রওনা দিতে হবে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি যে টেরা হয়ে রওনা দিতে হবে। আর পরীক্ষার খাতাতে আমি লিখতে পারবো না যে স্রোত যেদিকে যাচ্ছে তার টেরা ভাবে আমি রওনা দেবো। কারণ আমাদেরকে কি করতে হবে, আমাকে একটা কোণের মান বের করে বলতে হবে যে আপনি যদি এই কোণে রওনা দেন তাহলেই আপনি হয়তোবা এখানে গিয়ে পৌঁছাবেন, হয়তোবা না, এক্সাক্ট কোণটা যদি আমরা বের করতে পারি আর স্রোতের কন্ডিশন যদি এরকমই থাকে তাহলে অবশ্যই আমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারবো। আচ্ছা, তো এই প্রশ্নটা আরেক ভাবেও করে, সেটা কিরকম, তোমাকে বলবে, খেয়াল করে দেখো, যে আমি যদি এভাবে রওনা দেই অবশ্যই আমি এভাবে গিয়ে পৌঁছাবো, এই জায়গায় গিয়ে পৌঁছাবো। তো আমি যেহেতু এখানে গিয়ে পৌঁছাচ্ছি, এছাড়াও আমি কিন্তু আমি নদীর আরো বিভিন্ন জায়গায় পৌঁছানোর আমার অপশন ছিল, ঠিক আছে, বিভিন্ন জায়গায় পৌঁছানোর অপশন ছিল। আমি যেদিকেই পৌঁছাই না কেন সবচেয়ে শর্টকাট দূরত্ব হলো এটা, ওপারে যাওয়ার। আমি যদি এভাবে যাই ডাইরেক্ট এখানে গিয়ে পৌঁছালাম, মানে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত এত। বাট আমি যদি এখানে চলে যাই, এই রেখার থেকে অবশ্যই এই রেখাটা বড়, তাহলে এই দূরত্বটা বড়, আবার এইদিকে আসতে হবে, এটাও বড়। এজন্য এই প্রশ্নটা আরেকটু ভিন্নভাবে করে, সেটা হলো অথবা ক্ষুদ্রতম পথে নদী পার হতে চাইলে কি ব্যবস্থা নিতে হবে। তার মানে হলো তোমাকে সরাসরি এখানে গিয়ে পৌঁছাইতে হবে, তাহলে তুমি সবচেয়ে কম পথ যাইতে পারবা। তো যাই হোক, আমরা প্রশ্ন বুঝে ফেলেছি, এখন আমরা উত্তরটা খুঁজবো। তাহলে কাহিনী কি, কাহিনী হচ্ছে এটা হচ্ছে আমাদের নদী, স্রোত আমি ধরলাম যে এইদিকে যাচ্ছে, স্রোত এখানে দেখাচ্ছি, বাট মনে রাখতে হবে যে স্রোত কিন্তু সব জায়গাতেই আছে। আমি ধরো এখান থেকে শুরু করে এই জায়গায় গিয়ে পৌঁছাইতে চাই। আচ্ছা, তাহলে অবশ্যই একটা বেগে রওনা দিতে হবে, একটা কোণে রওনা দিতে হবে। তো আমাকে সেই কোণের মানটাই আমাকে বের করে এখন দেখাতে হবে যে কতক্ষণে রওনা দিতে হবে। আচ্ছা, একটা মজার বিষয় হলো, নদী পারাপার থেকে যদি সিকিউ হয়, বোর্ডে যদি সিকিউ হয়, তাহলে কনফার্ম থাকবা যে গ নাম্বারে এই প্রশ্ন আসার সম্ভাবনা হলো 99.9999%। মানে নদী পারাপার থেকে ম্যাথ আসে আর গ নাম্বারে দেখবা যে এই প্রশ্ন, যে সোজা ওপারে যাই তাহলে কি করতে হবে,
ক্ষুদ্রতম পথে নদী পার হতে হলে কি করতে হবে, এটাই জিজ্ঞেস করবে। ওকে, তাহলে ফাইনালি আমি এখানে গিয়ে পৌঁছাবো। তো এত কিছুর মাঝেও একটা তথ্য হিডেন দেওয়া আছে, সেটা হলো যে আমাদের এই যে আমি যে ফাইনালি পৌঁছাবো, তাহলে এটাই কি আমার লব্ধি? অবশ্যই এটা আমার লব্ধি। লব্ধিটা দেখো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এই কথাটা কিন্তু কোথাও বলা ছিল না, বাট আমরা কন্ডিশন দেখে বুঝে ফেলেছি যে স্রোতের সাথে লব্ধিটা বা ফাইনালি আমাকে 90 ডিগ্রি কোণে পৌঁছাইতে হবে। তো আমার টার্গেট আলফার মানটা বের করা। তো এই আলফার মানটা বের করাতে একটা ঝামেলা আছে, তো ঝামেলাটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তো আমি এখন যেটা বের করবো এটা আমাদের বইয়ে যেভাবে আলোচনা করা আছে ঠিক সেভাবে করব। দেখো আমাদের লব্ধির দিক অনুযায়ী আমরা একটা সূত্র জানি, সেটা হলো যেহেতু লব্ধির দিকটা আমরা ইউ এর সাথে ক্লিয়ার পাচ্ছি, ইউ সিঙ্গেল থাকবে, ভি সাইন আলফা ভি কজ আলফা। tan 90 মানে কি 1/0, বা যেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি আর কি। ঠিক আছে, tan 90 কে আমরা কি বলে ডাকি? অসংজ্ঞায়িত বলে ডাকি। আর অসংজ্ঞায়িত মানে সামথিং বাই জিরো, সেটা 1ও হইতে পারে, 2ও হইতে পারে, যে কোনো হইতে পারে, আমি 1 ধরছি। ইকুয়াল টু এ পাশে যেটা আছে সেটা রাখলাম, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখন যদি আমি কোনাকুনি গুণ করে দিই, এটা তো 0 হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ ভাগ ভি। অতএব আলফা ইকুয়াল কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা বের করার সূত্র। যখনই আমাকে বলবে সোজা এপার থেকে ওপারে যাইতে হলে কি ব্যবস্থা নিতে হবে, তখন আমরা লিখবো যে সোজা এপার থেকে ওপারে যাওয়ার সূত্র হলো, বা আমরা জানি, আমরা এইভাবে যেভাবে লিখি যে পরীক্ষায় আমরা জানি, এই প্রমাণটা কিন্তু তোমাকে দেখানো লাগবে না। ঠিক আছে, তুমি ডিরেক্ট বলতে পারো যে আমরা জানি আলফা সমান এত, সোজা ওপারে যাওয়ার শর্ত হচ্ছে আলফা সমান এত। আচ্ছা, এই সূত্র নিয়ে কথা বলবো একটু পরে। তার আগে একটা জিনিস দেখো, যে এই যে ডেরিভেশনটা আমাদের বইগুলোতে দেওয়া আছে, এই ডেরিভেশনটাতে ছোট্ট একটা মানে কিন্তু আছে, সেটা হলো যে আমরা tan 90 কে বলছি অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত মানে হলো যে জিনিসটার কোনো সংজ্ঞা দেওয়া যায় না, বা যে জিনিসটা কি এটা আমরা জানি না, যে জিনিসটা আসলে কি এই জিনিসটা আমরা জানি না, এমন জিনিসকে আমরা বলি অসংজ্ঞায়িত, ওটাকে আমরা ডিফাইন করতে পারি না। তো একটা জিনিসকে আমি ডিফাইন করতে পারছি না, আবার সেটা ইকুয়াল টু সামথিং লিখছি, এজন্য এখানে অনেকে একটা কিন্তু দাঁড় করায় যে এটা আসলে কেমন হয়ে গেল, তুমি অসংজ্ঞায়িত সমান এটা কেমনে লিখো। আমরা যে প্রমাণটা করে সূত্রটা বানাইলাম, সূত্র ঠিক আছে, সূত্রের সমস্যা নাই, কিন্তু এই প্রমাণটাতে অনেকের একটু হালকা আপত্তি থাকে যায়। তো যাই হোক, যেহেতু আমাদের এই প্রমাণে আপত্তি আছে বা বিভিন্ন সময় থাকে, এই জন্য আমি এই প্রমাণটাকে আরেকভাবে করাই। দেখো আমরা উপাংশ সূত্র পড়েছি যে লব্ধির আনুভূমিক উপাংশ তৈরি হয় ভেক্টরগুলোর আনুভূমিক থেকে, লব্ধির উলম্ব উপাংশ তৈরি হয় ভেক্টরগুলোর উলম্ব উপাংশ থেকে, যেটা আমরা বাবা মা সন্তান থিওরি দিয়ে শিখেছিলাম। তো ওটা একটু অ্যাপ্লাই করি। লব্ধি আর, আর এর আনুভূমিক উপাংশ হলো আর কস 90। আমরা ইউ এর সাপেক্ষে সব হিসাব করব। যারা উপাংশ সূত্রের ক্লাসটা করো নাই তাদের একটু বুঝতে সমস্যা হবে, তো এই জন্য ক্লাসটা একটু অবশ্যই করে নিও। তো আর এর উলম্ব উপাংশ হচ্ছে আর কস 90, ওর থেকে তৈরি হবে ইউ এবং ভি থেকে। যেহেতু ইউ এর সাপেক্ষে নিচ্ছি, তাহলে ইউ এর আনুভূমিক হবে ইউ কস 0, আর ভি এর আনুভূমিক হবে ভি কস, আর ভি যেহেতু ইউ এর সাথে আলফা কোণ তৈরি করছে, আলফা। কস 90 মানে তো 0, এখানে তো কোনো আপত্তি নেই। কস 0 মানে 1, ভি কস আলফা। দেখো ডিরেক্ট আমি এই লাইনটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এখান থেকে আমাদের এই প্রমাণ দেওয়া লাগবে না পরীক্ষায়। ঠিক আছে, তুমি ডিরেক্ট লিখবা, যখন এই প্রশ্ন আসবে ডিরেক্ট লিখবা আমরা জানি আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, এখন কথা হলো এখান থেকে দুইটা থিওরি একটু আমাদেরকে জানতে হবে। সেটা হলো যে কস ইনভার্স মাইনাস সামথিং, এই মানটা সব সময় স্থূল কোণ আসবে, 90 ডিগ্রি বেশি আসবে। অর্থাৎ স্রোত যদি এই দিকে যায়, তোমাকে স্রোতের সাথে 90 ডিগ্রি বেশি কোণে রওনা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা
এরপর একটা হলো যে যদি খেয়াল করো কসের একটা লিমিটেশন আছে, সেটা হলো -1 থেকে 1 এর মধ্যে সে মান দিতে পারে তোমাকে। কসের তুমি যাই মান বের করো না কেন -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, কখনো -1 আর 1 এর বাইরে যাবে না। এখন কখনো যদি এরকম প্রশ্নের সম্মুখীন হও, তুমি দেখতে পারো যে ইউ এর মানটা বড়, ভি এর মানটা ছোট, তার মানে স্রোতের বেগ বেশি, নৌকার বেগ কম। স্রোতের বেগ বেশি, নৌকার বেগ কম, তাহলে কিন্তু তোমার এই সূত্র দিয়ে আলফার মান তুমি কখনোই পাবা না। আর যেহেতু আলফার মান তুমি কখনোই পাচ্ছ না, কারণ কস ইনভার্সের -1 এর বাইরে, উপরে বড় নিচে ছোট, মানে এটা 1 পয়েন্ট সামথিং হয়ে যাবে। কস ইনভার্স কখনোই তোমাকে মান দেখাবে না। তুমি ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখো কস ইনভার্স -1.2 দাও। 1.2 কেন, তুমি কস ইনভার্স -1.00001 দাও, তাও তুমি মান পাবা না। -1 বাইরে পার হয়ে গেলে আর মান তুমি পাবা না, -1 এর বাইরে চলে গেলে। তার মানে হলো কেউ যদি সোজা এপার থেকে ওপারে যেতে চায়, তাকে অবশ্যই নৌকার বেগ বেশি রাখতে হবে। এক্ষেত্রে আমরা কি পাইলাম, নৌকার বেগ বেশি থাকতে হবে। বলছে না কি ব্যবস্থা নিতে হবে, প্রথম ব্যবস্থা হচ্ছে নৌকার বেগ অবশ্যই স্রোতের বেগের থেকে বেশি হইতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, এই সূত্র অনুযায়ী যে কোণ আসবে স্রোতের সাথে সেই কোণটাকে বজায় রেখে নৌকা চালাইতে হবে সবসময়, তাহলে সে ডিরেক্ট ওই পয়েন্টে যায় পৌঁছাইতে পারবে। এটা হলো আমাদের 4 নম্বর প্রশ্ন। তো এখান থেকে একটা প্রশ্ন অনেক স্টুডেন্টরা করে যে ভাই, তাহলে যদি কখনো স্রোতের বেগটা বেশি হয়, তাহলে কি আমি নদী পার হইতে পারবো না? হ্যাঁ, স্রোতের বেগ বেশি হলে তুমি নদী পার হইতে পারবা, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি সোজা ওপারে গিয়ে পৌঁছাইতে পারবা না। মনে থাকবে, স্রোতের বেগ যদি বেশি হয় তাহলে তুমি নদী পার হইতে পারবা, নদী পার হয়ে এখানে 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 বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পারবা, কিন্তু এক্সাক্ট ওই পজিশনে তুমি পৌঁছাইতে পারবা না। এজন্য সোজা উপরে যাওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই দুটো শর্ত পূরণ করেই যাইতে হবে। ওকে, আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নদী পার হতে কত সময় দরকার? নদী পার হইতে কত সময় দরকার? তো টাইম তো লাগে নদী পার হইতে, তাই না? এই টাইমটা আমাকে বের করতে হবে। তো আমরা সময় মানে সময় বের করার সূত্র কি জানি, যেহেতু এখানকার ম্যাথগুলো আমরা সমবেগ টাইপের পড়ছি, ঠিক আছে না? তাহলে সময় হচ্ছে দূরত্ব ভাগ বেগ। তো তুমি দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করতে পারো তাহলেই কিন্তু সময়টা পেয়ে যাবা। এখন এখানে তো আমরা আরেকটা জিনিস দেখে ফেলেছি, সেটা হলো যে কেউ যদি এভাবে রওনা দেয় তাহলে তো সে গিয়ে পৌঁছায় এভাবে। এখানে তো 3 প্রকারের দূরত্ব আছে, সে এসি দূরত্ব অতিক্রম করেছে, সে সিবি দূরত্ব অতিক্রম করেছে, সে আবার এবি দূরত্ব অতিক্রম করেছে। কেউ এখান থেকে এখানে গেছে মানেই হলো সে অটোমেটিক ডান দিকে এতটুকু সরে গেছে, উপরের দিকে দূর উঠে গেছে। তাহলে আনুভূমিক দিকে দূরত্ব এটা, উলম্ব দিকে দূরত্ব এটা। তাহলে এখন কিভাবে আমি দূরত্ব বের করবো, মানে সময় বের করবো, এখানে কোন দূরত্ব দিব, কোন বেগ দেব? আচ্ছা, ধরো তুমি একটা ছোট এক্সাম্পল দিই। একটা লোক 20 মিটার গেল 10 সেকেন্ডে, আরেকটা লোক 10 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা লোক 30 মিটার গেল 3 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে যদি বলি বলো তো এই লোকটার নদী পার হইতে কত সময় লেগেছে, তাহলে তুমি অবশ্যই কি করবা, ওর দূরত্বকে ওর বেগ দ্বারা ভাগ করবা, ওর দূরত্বকে ওর বেগ দ্বারা ভাগ করবা। যদি বলি এর কত সময় লেগেছে, তো তুমি কি করবা, এর দূরত্বকে এর বেগ দ্বারা ভাগ করবা। কখনো কি তুমি এমনটা করবা যে এর দূরত্ব নিবা এর বেগ নিবা? এমনটা কিন্তু করবা না। তার মানে যেদিকের দূরত্ব সেই দিকে কত বেগ, এই বিষয়গুলো আমাকে নিতে হবে। তাহলে আমি যদি
এ থেকে বি এই দূরত্ব নিয়ে কাজ করি, তাহলে এই দিকে কত বেগে সে গেছে এই বেগটা আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, আবার আমি যদি এই দূরত্ব নিয়ে কাজ করি, খেয়াল করো যে সময়ে সে এ থেকে বিতে গেল, এ বি দূরত্ব অতিক্রম করলো, সেই একই সময়ে কিন্তু সে ডান দিকে এতটুকু সরে গেছে, উপরের দিকে এতটুকু সরে গেছে, তাই না? তার মানে হলো আমাদের হিসাবটা এমন হওয়া উচিত যে এই দূরত্ব ব্যবহার করে আমি যখন টাইম বের করব, যে টাইম আসবে, এই দূরত্ব ব্যবহার করে যে টাইম বের করব সেই টাইমে আসা উচিত, কারণ একই সময়ের মধ্যে তিনটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ বি দূরত্বের সাহায্যে বের করব। এ বি দূরত্বের সাহায্যে এ বি ডিরেকশনে টাইম দূরত্ব কত, দূরত্বটা হলো এবি। তোমাকে যদি প্রশ্নে এবি দূরত্বটা দেওয়া থাকে তাহলে এবি দূরত্ব নেব, আর এবির দিকে যে বেগ, দেখো নৌকা এবি পথে কোন বেগে গেছে, অবশ্যই সে আর বেগে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি টাইমটা পেয়ে যাবা। আবার ধরো তুমি চাচ্ছ যে না ভাই আমি এবি দূরত্ব দিয়ে করবো না, আমি এসি দূরত্বের সাহায্যে করব। এসি দূরত্বের সাহায্যে তুমি যদি এসি দূরত্ব নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে এসির দিকে তোমাকে নিয়ে গেল কে, তোমাকে এসির দিকে মানে এই ডান দিকে সরাইলো কে, সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, আমাদের এখানে যে আমাদের যে ইউ দূরত্বটা আছে, এই ইউ দূরত্বটা কিন্তু পুরোটা এর টার্গেট হলো তোমাকে ডান দিকে নিয়ে যাওয়া। এই ইউ বা স্রোত কখনো কিন্তু চাইবে না তুমি ওই দিকে যাও, কারণ তোমাকে ধাক্কা দিচ্ছে এই দিকে, তুমি ওই দিকে যাবা কি করে? এই যে ভি আছে আমাদের, এই ভিটা কিন্তু কোণাকুণি, তাই না? ভি এর এই দিকে একটা অংশ আছে, আবার এই দিকে একটা অংশ আছে। আমাদের যেটা ভি, এই যে ভিটা তো কোণাকুণি, আলফা কোণে আছে। তো এই ভিটার কিন্তু দুইটা অংশ, একটা হলো ভি কজ আলফা, একটা হলো ভি সাইন আলফা। তোমরা উপাংশ সূত্র অনুযায়ী জানো যে একটা ভেক্টরের দুইটা লম্ব অংশ তৈরি করা যায়। তাহলে এই যে তুমি যে নৌকাটা চালাচ্ছ এইদিকে, এর যে ভি এর যে অংশটা ভি কজ আলফা, সে কিন্তু তোমাকে এই দিকে নিয়ে যাবে। এই ভি কজ আলফা কখনো তোমাকে উপরে উঠাবে না, ভি সাইন আলফা এ তোমাকে কখনো এইদিকে নিয়ে যাবে না, এ তোমাকে উপরের দিকে নিয়ে যাবে। তাহলে আমাকে যদি বলা হয় এসি দূরত্বের সাহায্যে টাইম বের করো, তো দূরত্ব তো ওরা আমাকে দিয়ে দিল এসি, আমি বেগ কোনটা দেবো? তো অবশ্যই আমাকে এসির দিকে যে বেগটা আমাকে হেল্প করেছে যাইতে, সেই বেগটা দেবো। এসির দিকে কোন কোন বেগ আছে? এসির দিকে ইউ আছে, আবার এসির দিকে আরেকটা বেগ আছে, সেটা হলো আমার যে নৌকার বেগ তারই একটা অংশ আছে ভি কজ আলফা। তাহলে তুমি যদি এসি দূরত্বের সাহায্যে টি বের করতে চাও, তাহলে তোমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো দেখো ইউ প্লাস ভি কজ আলফা মানে হলো আর কস থেটা। আমি বলতে পারো ভাই কেমনে হলো এটা? বিষয়টা হচ্ছে যে আমাদের যে লব্ধিটা তৈরি হয়েছে, সেই লব্ধির আনুভূমিক উপাংশ বের করে দেখো, এটাই আসবে। এজন্য ইউ প্লাস ভি কজ আলফা না লিখে অনেক জায়গাতে তুমি আর কস থেটা লেখা দেখতে পারো, বা এটা যেভাবে তুমি বলতে পারো যে মূল লব্ধি হইলো আর এর একটা অংশ এই দিকে, আরেকটা অংশ উপরের দিকে, সেভাবেও চিন্তা করা যেতে পারে। আচ্ছা, এরপর ধরো বিসি দূরত্বের সাহায্যে এটা আমরা দুইভাবে লিখতে পারি। দূরত্ব যেহেতু আমাকে তারা বিসি দিচ্ছে, সেটা নদীর প্রস্থ, তাহলে আমি দেখবো যে আমাকে ওইদিকে কে নিয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে আমাদের যেটা লব্ধি আছে, লব্ধির উলম্ব উপাংশ যেটা, সেটাই তো ওইদিকে, তাহলে আমরা আর সাইন থেটা দিতে পারি লব্ধির উলম্ব উপাংশ। অথবা আমরা যদি বাংলা ভাষায় চিন্তা করি, দেখো এখানে কিন্তু তিন প্রকারের বেগ আছে। একটা হলো ইউ, আমাদের যে ভি ছিল সেই ভি এর তো আবার দুইটা অংশ। এই তিনটা বেগের মধ্যে কোন বেগটা তোমাকে ওই দিকে নিয়ে গেল? ইউ তো তোমাকে ওই দিক নিয়ে যায়নি, ভি কজ আলফা তোমাকে ওই দিক নিয়ে যায়নি, তোমাকে একমাত্র ভি সাইন আলফাই নিয়ে গেছে। তাহলে বিসি ভাগ ওই দিকের যে বেগটা আমাকে তো সেটাই দেওয়া লাগবে, আমরা ভি সাইন আলফা ব্যবহার করতে পারি। আবার লব্ধের উলম্ব অংশ বের করে দেখো, এখানে
এই ভি সাইন আলফাই তুমি পাবা। ঠিক আছে, আচ্ছা। তো সচরাচর এই সূত্রটাকেই মেইনলি ব্যবহার করা হয় আমাদের এখন পর্যন্ত পরীক্ষাগুলোতে। যে দূরত্বটা দেওয়া থাকতে আমরা দেখেছি সেটা হলো এই বিসি দূরত্বটা দেওয়া থাকে। ঠিক আছে, এজন্য বেশিরভাগ বইয়ে তোমরা এই সূত্রটা দেখতে পাবা যে নদী পার হইতে কত সময় লাগে, তারা এই সূত্র ব্যবহার করছে। এটাকে এভাবে লেখা থাকে ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমাকে যদি বলে নদী পার হতে কত সময় দরকার, তাহলে আমরা বলবো যে যদি ডি দূরত্ব দেওয়া থাকে তাহলে ডি বাই ভি সাইন আলফা, বা যদি এসি দূরত্ব দেওয়া থাকে তাহলে এসির দিকে যে বেগগুলো আছে দূরত্ব ভাগ সেই বেগ, অথবা যদি এবি দূরত্ব দেওয়া থাকে তাহলে এটা। তো বললাম যেটা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকে, এজন্য আমরা নদী পার হওয়ার ক্ষেত্রে কত সময় দরকার সেটার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। মজার বিষয় হচ্ছে তুমি যেটাই ব্যবহার করো না কেন টাইম সেম বের হবে, একই টাইম বের হবে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টের প্রশ্ন হচ্ছে নদী পার হইতে কত সময় দরকার। ওকে, এবার আমরা চলে যাব 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টটা কি? 6 নম্বর পয়েন্টটা হলো যে ন্যূনতম মানে কি সবচেয়ে কম, ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে, আমার টার্গেট হচ্ছে যে দ্রুত আমি নদী পার হব, শুধু নদী পার হওয়া, কিন্তু সবচেয়ে কম সময় পার হতে চাই। তার মানে হলো আমি আছি এখানে, স্রোত আছে ধরো এইদিকে, আমার টার্গেট হলো নদী পার হওয়া। সে আমি কোথায় যাই পৌঁছাই, সোজা পারে যাইতে হবে। এবার এরকম কোনো কন্ডিশন নাই, যে কোনো জায়গায় যাও, ওরা বলছে সবচেয়ে কম সময় তুমি নদী পার হও। ধরো অনেক সময় হয় না যে ঝড় আসছে, বৃষ্টি আসছে, সামো পার হয়ে যাইতে পারলে আপাতত বাসি, এরকম একটা কন্ডিশন। তো তোমাকে তুমি যেখানে যাওয়া যাও, কিন্তু সবচেয়ে কম সময় নদীটা পার করো। তাহলে কি করা যায়? দেখো, নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা নদীর প্রস্থের সূত্র অনুযায়ী একটা জিনিস দেখলাম যে টি সমান ডি বাই ভি সাইন আলফা পরিমাণ টাইম লাগে। এই টি এর মানটা আমার সবচেয়ে কম দরকার। দেখো, টি এর মান 3টে জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে নদীর প্রস্থ, নৌকা তুমি কত বেগে চালাচ্ছ। এখানে খেয়াল করে দেখছো এই নদী পারাতে কত সময় লাগে, এখানে কিন্তু আমার এই যে কি বলে যে স্রোতের যেটা বেগ, এটা কিন্তু প্রভাব নাই। নদী পারাতে কত সময় লাগছে এখানে দেখে কি মনে হচ্ছে যে টাইমটা স্রোতের বেগের উপর ডিপেন্ড করছে না, কিন্তু বিষয়টা ওরকম না, স্রোতের বেগের উপর ডিপেন্ড করছে না, ব্যাপারটা এমন না। আচ্ছা, যাই হোক, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রে আমাদের স্রোতের বেগটার প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমার যদি টাইম কমাইতে হয়, এই ডি ভি আলফা এই 3টার মধ্যে পরিবর্তন নিয়ে আসা লাগবে। ধরো তুমি চিন্তা করলা যে ভাই ডি যদি কম হয় তাহলে তো টিও কম হবে, নদীর প্রস্থ যদি কম হয় তাহলে টিও কম হবে। হ্যাঁ, কথা সত্য। এখন কথা হলো তুমি যখন একটা নদী সিলেক্ট করবা যে আমি এই নদীটা পার হব, তো তুমি যখন নৌকা চালাবা তখন অপর যে পার ওই কি আগায় আসবে? ওই কিন্তু কখনো তোমার কাছে আগায় আসবে না যে ওই আসতেছে, মেহমান আসতেছে, আমি একটু আগায় যাই ওকে রিসিভ করি। পার কিন্তু কখনো আগায় আসবে না। তার মানে এই ডি এর মানটা তোমার কন্ট্রোলে নাই, ডি এর মান নদীর জন্য ফিক্সড, সো এটা তুমি চেঞ্জ করতে পারছো না। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই আমি অনেক বেগে চালাবো, তো তোমার একটা লিমিট আছে। ধরো তুমি সর্বোচ্চ এত বেগে চালাইলা, দেখা যাবে ওই বেগে চালায়ও তোমার থেকে কম সময় কেউ পৌঁছে গেছে আগে। তার মানে এই ভি এর উপরও টাইমটার কন্ট্রোল সেভাবে নাই, কারণ ভি এর মানটা ফিক্সড, তুমি যে বেগে নৌকা চালাবে তো ফিক্সড যে আমি এত বেগে চালাবো। বাট এই যে আলফা, এটার একটা হিউজ কন্ট্রোল তোমার হাতে আছে যে তুমি কত বেগে চালাতে পারবা, মানে সরি কোন দিকে নৌকাটাকে চালাবা। তুমি যদি ভি এর মান বাড়াও অবশ্যই তোমার টি কমবে, এটা কথা সত্য। কিন্তু ভি এর মানটা যদি তোমাকে ফিক্সড করে দিয়ে বলা হয় যে এই বেগে তোমাকে যাইতে হবে, বেগ ফিক্সড করে দিল যে এই বেগে তোমাকে যাইতে হবে, আর ভি এর মান তো আনলিমিটেড করা যাবে। ঠিক আছে, তো যেটা অসীম পর্যন্ত বাড়ানো যায় বাড়ানো যায় বাড়ানো যায়, ওটা দিয়ে কিন্তু ন্যূনতম বিষয়গুলো আলোচনায় আসে না। তার মানে হলো তোমাকে হয়তোবা তারা এই ভি এর মানটা ফিক্সড করে দিবে যে তুমি সর্বোচ্চ এত বেগে নৌকাটা চালাতে পারবা, কোনো ইঞ্জিন বা কোনো কিছু একটা লিমিটেশন আছে, তো ওই বেগে তুমি চালাইলা। বাট আলফাটার কন্ট্রোল তোমার হাতে, তুমি আলফাটাকে ব্যালেন্স করে বিভিন্ন দিকে রওনা দিয়ে তুমি হয়তোবা টাইমটাকে কম বেশি করতে পারো। তো আমার টার্গেট এই টাইমটাকে কমানো, যেহেতু টাইমটাকে কমাইতে হবে, এই সাইন আলফা জিনিসটা আছে ব্যস্তানুপাতিক অংশে,
তাহলে সাইন আলফার মানটা যদি আমি ম্যাক্সিমাম করতে পারি তাহলে টি এর মানটা হবে মিনিমাম। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? আমরা জানি 1। সাইন আর কস এদের ম্যাক্সিমাম হচ্ছে 1, মিনিমাম হচ্ছে -1। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। আচ্ছা, এখন তাহলে আলফা সমান কত হচ্ছে? সরি সাইন ইনভার্স 1 বা 90 ডিগ্রি। তার মানে হলো আলফা কি স্রোতের সাথে নৌকা কতক্ষণে রওনা দিচ্ছে, কতক্ষণে পৌঁছাইলো সেটা কিন্তু না, মানে স্রোতের সাথে কতক্ষণে রওনা দিচ্ছে সেটার মান আসছে 90 ডিগ্রি। অর্থাৎ স্রোতের সাথে তোমাকে লম্বভাবে রওনা দিতে হবে। তুমি যদি এভাবে রওনা দিতে পারো স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে হয়তোবা তুমি এরকম কোন একটা জায়গায় গিয়ে পৌঁছাবা, কিন্তু সবচেয়ে কম সময়ে তুমি নদী পার করতে পারবা। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় যে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার শর্ত কি, তাহলে আমরা বলবো যে আমাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এই 4 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্টটা একটু অনেকে গোলমাল পাকায় ফেলে, আমি একটু একসাথে করে দেখাচ্ছি। দেখো, তুমি যদি সবচেয়ে কম সময় কম পথে নদী পার হইতে চাও, মানে ডাইরেক্ট এখানে গিয়ে পৌঁছাইতে চাও, তাহলে তোমাকে এভাবে রওনা দিতে হবে। তুমি যদি সবচেয়ে কম দূরত্বে নদী পার হইতে চাও বা সোজা ডিরেক্ট ওখানে গিয়ে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে এইভাবে রওনা দিতে হবে। বাট তুমি যদি চাও যে না আমাকে সামাও খুব দ্রুত নদী পার হইতে হবে, সেক্ষেত্রে তুমি সোজা রওনা দাও, ওই দিক কোথাও গিয়ে তুমি পৌঁছে যাবা। তার মানে হলো সবচেয়ে কম পথ যাওয়ার জন্য আমাকে টেরা হয়ে রওনা দিতে হবে, আমি সোজা পৌঁছাবো। আর সবচেয়ে কম সময়ের ক্ষেত্রে আমি রওনাই দিব সোজা, হয়তো ওই দিক কোথাও গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তাহলে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার শর্ত কি? স্রোতের সাথে তোমাকে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। ওকে, 7 নাম্বার পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট। নৌকা আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করবে? তার মানে তুমি সামাও যে কোনো দিকে রওনা দিয়েছো, এদিকে হচ্ছে ইউ, এদিকে ধরলাম ভিতে রওনা দিছো, তো অবশ্যই তুমি এখানে গিয়ে পৌঁছাবা। তাহলে এটা হলো তোমার পৌঁছানোর পয়েন্ট। ওরা চাচ্ছে যে আনুভূমিক ভাবে, মানে এই যে ডান দিকে তুমি কতটুকু সরে গেলা, আনুভূমিক ভাবে কত দূরত্ব তুমি অতিক্রম করলা। তাহলে আমাদের এসির মানটা বের করতে হবে। আর এসির মান বের করার একটু হালকা হিন্টস আমরা কিন্তু 5 নাম্বার পয়েন্টে পেয়ে গেছি। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থেটা। কিভাবে পাইছিলাম? যদি নদী পার হইতে কত সময় লাগে সেটা আমার দেওয়া থাকে, নদী পার হইতে কত সময় লাগে এটা যদি দেওয়া থাকে, তাহলে ওই এসির সূত্র দিয়ে ইউ প্লাস ভি কজ আলফা, এই সূত্রটা দিয়েও কিন্তু আমরা এসির মানটা বের করতে পারি। এখন যদি মনে করো যে ভাই টি দেওয়া নেই প্রশ্নে, কি করব? টি দেওয়া না থাকলে কোনো সমস্যা নেই, ওরা তখন তোমাকে ডি দিয়ে রাখবে। যদি টি না দেয় তাহলে ডি এর মানটা দিয়ে রাখবে। তখন তুমি ওই যে নদী পাড়াতে যে সময় লাগে ডি দূরত্বের সাথে সেই টাইমটা বের করে নিবা, ডি বাই ভি সাইন আলফা। এখান থেকে তুমি এসির মানটা বের করতে পারো। তো সূত্রটা অনেক বড়, এই জন্য অনেকের মনে রাখতে কষ্ট হয়, তো আমি একটু সহজ করে দিই। তোমাদের জন্য কত খাটা লাগে রে। আচ্ছা, সহজ করে দিই একটু। দেখো, এই যে এ বি সি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ট্যান থিটা সমান আমরা কিন্তু জানি লম্ব বাই ভূমি। লম্ব বলতে এখানে ডি বোঝাচ্ছি, আর ভূমি মানে হচ্ছে এসি। আবার ট্যান থিটা, দেখো এই থিটা কিন্তু লব্ধির দিক। ট্যান থিটা সমান কিন্তু আমরা আরেকটা জিনিস জেনে বসে আছি, সেটা হলো এখানে ইউ সিঙ্গেল ভি সাইন আলফা ভি কজ আলফা ডি বাই এসি। এখান থেকে আমরা এসির মানটা বের করতে পারি। এসি কে এই পাশে নিয়ে আসো, এগুলোকে পাশে পাঠিয়ে দাও। এসি ইকুয়াল, এটা যে গুণ হবে এটা এসে ভাগ হবে, ডি বাই এটা ভাগ করে দাও ভি সাইন আলফা, এটা যে গুণ হবে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এইভাবেও তুমি এসির মানটা বের করতে পারো। তাহলে দেখো, আমার টার্গেট ছিল যে আনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করলো সেটা বের করা।
সেটা আমি এভাবে বের করতে পারি অথবা টাইমের সূত্র দিয়ে বের করতে পারি। তো এই 7টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো, তোমার যা সিকিউ আসবে বোর্ড পরীক্ষাতে, সিকিউ বা এমসিকিউ, এই 7টা পয়েন্টের উপর থেকে আসবে। তো তোমাদের কাজ হচ্ছে এই 7টা পয়েন্টকে বাসায় মিনিমাম 5 বার 6 বার করে লেখা। লিখবা স্রোতের অনুকূলে বেগ ইউ প্লাস ভি, স্রোতের প্রতিকূলে বেগ ভি মাইনাস ইউ, লব্ধির দিক হচ্ছে ট্যান থিটা সমান এটা, লব্ধির মান হচ্ছে আর সমান এত। তারপরে সোজাই পাতে ওপরে যাইতে হলে আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভিতে যাইতে হবে, এবং অবশ্যই আমাকে ভি এর মানটা বেশি রাখতে হবে। এরপর হচ্ছে যে নদী পার হতে সময় লাগে টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটাকে বেশি প্র্যাকটিস করবা, টি সমান ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে, কারণ ডি এর মানটাই বেশি দেওয়া থাকে। এরপর তোমার হচ্ছে যে ন্যূনতম সময় পার হতে হলে কি করতে হবে, ন্যূনতম সময় পার হতে হলে রওনায় দিতে হবে সোজাভাবে। আরেকটা হচ্ছে আনুভূমিক বা অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এই সূত্রটা, এটা একটু বড় সূত্র, বাকি সবগুলো কিন্তু ছোট ছিল। ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।